স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাতাসে ফিসফাস ঘনিষ্ঠ জনদের কাছে নিজের পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। যদিও সহসভাপতি ফারুক আহমেদ দিলেন ভিন্ন ব্যাখ্যা। সাকিব আল হাসান ইস্যুতে নতুন কোনো আপডেট নেই বিসিবির কাছে। তাহলে কি সাকিবের ফেরা হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে? নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একই অনুষ্ঠানে বিসিবির বর্তমান দুই পরিচালক বসা তামিম ইকবাল থেকে ঠিক একটা টেবিল দূরত্বে, যেখানে ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ। অথচ কারো সঙ্গে কারো দেখা হয়নি, কথাও হয়নি। কাছে থেকেও যেন মনে হচ্ছিল দূরত্বটা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রতিচ্ছবি। কিন্তু সেই দূরত্বটা তামিম ইকবাল কমালেন নিজে এগিয়ে গিয়ে, হাসি মুখে কথা বলে খোঁজ খবর নিলেন ফারুক আহমেদ সহ একই টেবিলে বসা বাংলাদেশ ক্রিকেটের 4 ক্যাপ্টেনের। আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি, কেননা আমরা সবার গোল কিন্তু একটাই। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। দেশের ক্রিকেটের ক্রান্তিকালে তামিম ইকবাল ঠিক একইভাবে হাসি মুখে সব জটিলতা কাটাতে সত্যি কি হাল ধরছেন বিসিবিতে? প্রশ্নটা আরো জোরালো হয়েছে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে। এদিকে জোর গুঞ্জন, বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নাকি নিজের ঘনিষ্ঠজনদের কাছে পদত্যাগের ভাবনার কথা শেয়ার করছেন। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না সহসভাপতি ফারুক আহমেদ। না, আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন আর কি। এই ক্রিকেট বোর্ডটা বিগত যে কয় মাস আছে আমি মনে করি না দে রান ইট ভেরি প্রপারলি। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। বাট আমি বলবো না যে এখানে সবাই খারাপ, সবাই ভালো, এগুলো কথা আমি বলতে চাই না। কারণ যারাই এসে তারা অবশ্যই চেয়েছেন ভালো কিছু করতে, কিন্তু তারা হয়তো হয়নি। বাট অবশ্যই নতুন একটা সরকার এসছে, নতুন প্রেম প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারবে। ক্রিকেট বোর্ড আর ক্রিকেটের সংকটের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সাকিবের দেশে ফেরার ইস্যু নিয়ে। প্রতিদিনই কারো না কারো নতুন বক্তব্য, নতুন মোড়। বিসিবির কাছে সাকিবের ফেরার সবশেষ আপডেটটা কি আসলে? আমরা জানি কেসটা তার ওনার কতটা গুরুত্বপূর্ণ, কতটা না, ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কি না, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে যিনি খেলতে পারবেন কি না। খেলার পর্বটা আরও অনেক পরে। এক্স্যাক্টলি এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট যতক্ষণ দেশে না আসে। স্পষ্ট কোনো বার্তা নেই, অথচ দিন গড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটাও ঘনিয়ে আসছে। তবে কি দিনে দিনে সাকিবের প্রত্যাবর্তন ইস্যুটা ঝাপসা হয়ে যাচ্ছে, নাকি সত্যি নাম্বার 75 সবাইকে অবাক করে বাংলায় পা রাখছেন? নাহিয়ান বিন জসিম, 71। সাকিব আল হাসানের দেশে ফিরে আসা প্রায় নিশ্চিত, কিন্তু হঠাৎ কি এমন হলো যাতে সেবার মাতৃভূমিতে ফিরতে চেয়েও পারেননি টাইগার তারকা? এবার সেই পুরনো বিষয়ে মুখ খুললেন সাবেক যুব উপদেষ্টা। একই সঙ্গে বাতলে দিলেন লাল সবুজের জার্সিতে সাকিবের খেলার রাস্তা। হাসান সজীবের রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে, দেশে সাকিব আল হাসানের ফেরার খবর ততই জোরালো হচ্ছে। একই সঙ্গে বাড়ছে আলোচনা সমালোচনাও। বৃহস্পতিবার অভিযোগ ওঠে সাকিবের কিছু ভক্ত মব করে দুদুগে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন। সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ, হয়তো একটা অংশ, দুদকে গিয়ে তারা এক ধরনের চাপাচাপি করে একটা অভিযোগ দিয়ে এসছে আমার বিরুদ্ধে। যদি ভালো হতো যদি আমি সেই অভিযোগটা আসলে দেখতে পেতাম যে কোন গ্রাউন্ডে এই অভিযোগটা দেওয়া হয়েছে। এবং আমার জানার মতো দুদকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ। তারপরেও সেখানে কেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, যেটা আমরা নিউজে দেখলাম, সেটাও আসলে খুব বেশি স্পষ্ট না। দায়িত্বে থাকার সময় সাকিবের দেশে ফেরার গ্রিন সিগন্যালই দিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে হঠাৎ কি এমন ঘটল যে বদলে গেল সেই সিদ্ধান্ত? নতুন করে সে প্রশ্ন এখন আবারও ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ব্যক্তিগত অবস্থান থেকেই ডিসিশন নিয়েছিলেন তিনি? না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটা অবশ্যই সরকারের ওই জায়গা থেকেই আমার সিদ্ধান্ত হয়েছে। এবং যখন আমি সেই সিদ্ধান্তটা অ্যানাউন্স করেছি, এটা আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অ্যানাউন্স করেছি এবং তাদেরকে আমি কারণগুলো উপস্থাপন করেছি, তাদের সামনে রেখেছি এবং তারা সেই অনুযায়ী
আমাকে সিদ্ধান্তটা চূড়ান্ত জানিয়েছে এবং আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে এই সিদ্ধান্তটা জানানোর জন্য। এবং সরকারে তো এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকারের উচ্চ পর্যায়ে অবশ্যই কনসার্ন সহকারে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের জার্সিতে আবারও সাকিবকে দেখতে চায় বিসিবি, সে লক্ষ্যেই চলছে চেষ্টা, ভক্তরাও মুখিয়ে। তবে শেষ পর্যন্ত মাঠে ফেরা নির্ভর করছে আইনি লড়াইয়ের ফলাফলের ওপর। অবশ্যই এটা সবসময় মূল পয়েন্ট ছিল। দেখেন, আমরা যদি সাকিব আল হাসানকে আনতাম, তাকে তার মামলায় পুলিশ ধরবে কি ধরবে না, তাকে জুডিশিয়ারি কোনো শাস্তি দিবে কি দিবে না, স্টক এক্সচেঞ্জের ইস্যুতে তার ওপর তদন্ত হবে কি হবে না, তাকে তলব করা হবে কি হবে না, দিস ইজ নট আওয়ার কনসার্ন। এটা আমাদের কনসার্ন হওয়া সম্ভব না। এটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত বিষয়। মানে আমরা তো দেখছি বাংলাদেশে এমপি মন্ত্রীরাও হাজিরা দেয় তার আগের মামলায় বা ইয়েতে। তো সেই বিষয়গুলো তো অবশ্যই তাকে ডিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে সরকারেরও কোনো হস্তক্ষেপ করার, একটা স্বাধীন জুডিশিয়ারির উপর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে, তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হবে এবং এই অ্যাডভান্টেজটা আরও অনেকে নেওয়ার চেষ্টা করবে। তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং যেই চলমান যেই ট্রায়াল থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করলে এবং সেই সময় যদি খেলার জন্য ফিট থাকে এবং বাকি সব কন্ডিশন যদি ম্যাচ করে, আমার জানার মতো এখন ওনার চুক্তিও নেই ক্রিকেট দলের সাথে, সব কন্ডিশন ম্যাচ করলে দেন তারা সেটা করতে পারে। তবে নৈতিক জায়গায় আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার করাটা বেশি গুরুত্বপূর্ণ। হাসান সজীব, ৭১। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8-এর মহারণে শনিবার সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের জন্য এটা মূলত নকআউট ম্যাচ, জিতলেই হবে, তাও বড় ব্যবধানে। অন্যদিকে বিদায় নিশ্চিত হলেও ঘরের মাঠে লড়াই ছাড়তে রাজি নয় লঙ্কানরা। সামনাসামনি আলী আগার নেতৃত্বে সুপার 8-এ এখনও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে 2 উইকেটের নাটকীয় হার এবং নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট মাত্র 1। তাই এবার রান রেটের লড়াইয়েও সমান গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা সুপার 8-এ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে ছিটকে গেছে। তবে হেড টু হেডে 29 ম্যাচে 12 জয় নিয়ে লঙ্কানরা জানে কিভাবে পাকিস্তানকে চাপে ফেলতে হয়। সবশেষ দেখায় জানুয়ারিতে ডাম্বুলায় 24 রানে জিতেছিল তারাই। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানের শুধু জয় নয়, বড় জয় প্রয়োজন। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের ফলের দিকে। তারই এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। শুক্রবার এএফসির বরাদ্দ করা নতুন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন আফিদারা। সাথে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে সিডনির পায়রমাটার নতুন টিম হোটেলেও শিফট করেছে পুরো দল। তবে সব সুযোগ সুবিধার মাঝে টাইগার্সদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানকার ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আবহাওয়া। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী দলের অনুশীলন। মূল সেশনের আগে দল বেঁধে চলছে স্ট্রেচিং। কিন্তু ওয়েট, চারপাশের পরিবেশটা কি একটু নতুন নতুন লাগছে না? হ্যাঁ, নতুন তো বটেই। শুক্রবার থেকে এএফসির প্রোটোকলে ঢুকে গেছে বাংলাদেশ দল। যে মাঠে ঋতুপর্ণারা ট্রেনিং করছেন এটাও নতুন। সিডনিতে আসার পর প্রথম 4 দিন বাংলাদেশের কেটেছে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। সেখানে থাকা, ট্রেনিং, জিম সবকিছুই ছিল এক গণ্ডির ভেতর। সবশেষ বুধবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচও খেলে বাটলারের দল। ক্লোজ ডোর হওয়ায় ম্যাচের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে জানার সুযোগ ছিল না। তবে ম্যাচ খেলার পর বৃহস্পতিবার আফিদাদের কেটেছে বিশ্রামে। রেগুলেশন অনুযায়ী শুক্রবার সকাল 9টায় এএফসির বরাদ্দ করা সিডনির জুবিলি স্টেডিয়ামে পা রাখে বাংলাদেশ কন্টিনজেন্ট। চলে 1.5 ঘন্টার ইন্টেন্স ট্রেনিং। দৃষ্টিনন্দন মাঠ আর আধুনিক সুযোগ সুবিধা থাকায় স্বাভাবিকভাবেই ফুটবলাররা ছিলেন হ্যাপি। সেশন শেষে যা নিজ মুখে জানিয়ে গেছেন দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। ওয়েদারের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটোখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে।
ট্রেনিংয়ের অংশ হিসেবে এদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ২০ মিনিটের একটা ম্যাচও খেলে বাংলাদেশ দল। তবে গেল দুদিন ধরে আবহাওয়া যেন নিজেরাই খেলায় নেমেছে। এই গরম তো এই ঠান্ডা, সাথে আবার বোনাস হিসেবে বৃষ্টি। তবে এর মাঝেই ট্রেনিং আর সিডনির প্যারামাটায় নতুন টিম হোটেলও শিফট করার কাজটা সেরে নিয়েছে ফুল টিম। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিংয়ের টাইমটা আরও বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। সব কিছু ওভারঅল ওকে, আইসের জন্য সব কিছু ঠিক আছে, ওয়াটারের জন্য সব কিছু রেডি। মানে মাঠে আসতেছি, জিনিসগুলো ক্যারি করে ফিল্ডে নেমে যাচ্ছি। বৃষ্টির মধ্যেই আফটার ট্রেনিং ডিসকাশনে বাংলাদেশ দল, সবার চোখে মুখেই আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। আর এটাই তো স্বাভাবিক যে বাধা আর চ্যালেঞ্জ জয় করে বাঘিনীরা আজকের এই পর্যায়ে, সেখানে তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটায় এমন সাধ্য যে আবহাওয়ারও নেই। পার্থ বণিক, ৭১। ইউরোপীয় ফুটবলের মুকুট যুদ্ধ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের হিসেব নিকেশ শেষ। এবার শুরু আসল খেলা। ড্র হতেই যেন কাঁপছে ইউরোপের আকাশ। আবারও রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। পিএসজির সামনে চেলসি। হেভি ওয়েটের পর হেভি ওয়েট, যেন শেষ ১৬তেই ফাইনালের গন্ধ। চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণ ড্র সহ বাকি সব আপডেটস জানাচ্ছেন জুবাইর নূর। এ যেন আধুনিক যুগের ইউরোপীয় এল ক্লাসিকো। টানা ৫ম মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। দুই দলের লড়াই মানেই ট্যাকটিক্যাল দাবা, হাই প্রেসিং এর ঝড় আর শেষ মুহূর্তের নাটক। গত ৪ বছরে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, প্লে অফ সব জায়গাতেই মুখোমুখি এই দুই জায়ান্ট। ২০২২-২৩ মৌসুমে রিয়ালকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সিটি। আবার গত মৌসুমে ছিটকে পড়তে হয়েছিল লস ব্লাঙ্কোসের কাছে। প্রতিশোধ আর প্রমাণের গল্প দুটোই এবার পাশাপাশি। ড্রয়ে তুলনামূলক স্বস্তিতে আছে আর্সেনাল। লিগ পর্বে শীর্ষে থাকা গানারদের সামনে বায়ার লেভারকুজেন। গতি, ট্রানজিশন আর তরুণ শক্তির লড়াই। আর জিতলে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং অথবা ইতিহাস গড়া বোদো গ্লিম্ট। শিরোপাধারী পিএসজির সামনে চেলসি। ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনো টাটকা। সেই ম্যাচে ব্লুদের আধিপত্য ছিল স্পষ্ট। এবার মঞ্চ ইউরোপের। এমবাপ্পে পরবর্তী পিএসজি কি প্রমাণ করতে পারবে তারা এখনো চ্যাম্পিয়ন মেটাল দিয়ে তৈরি, নাকি চেলসির তরুণ স্কোয়াড আবারও চমক দেখাবে? লিভারপুলের সামনে তুরস্কের অগ্নিগর্ভ গ্যালারি। গালাতাসারায়ের মাঠে লিগ পর্বে ১-০তে হেরেছিল রেডরা। এবার নকআউটে ফিরতি হিসাবের পালা। একই সময় আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহাম। সিমিওনের রক্ষণাত্মক শৃঙ্খলা, আক্রমণাত্মক গতি। নিউক্যাসলের সামনে বার্সেলোনা। লিগ পর্বে সেন্ট জেমস পার্কে ২-০তে জিতেছিল কাতালানরা। জোড়া গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড। এবার ইংলিশদের সামনে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। আর বোদো গ্লিম্ট তো গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়া নরওয়ের প্রতিনিধি। তাদের সামনে স্পোর্টিং সিপি। রূপকথা কি আবারও বড় হবে? এক নজরে এবার দেখে নেওয়া যাক শেষ ১৬ লড়াই। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি, পিএসজি ভার্সেস চেলসি, গালাতাসারাই ভার্সেস লিভারপুল, নিউক্যাসল ভার্সেস বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ভার্সেস টটেনহাম, আতালান্তা ভার্সেস বায়ার্ন মিউনিক, বায়ার লেভারকুজেন ভার্সেস আর্সেনাল এবং বোদো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিপি। প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ। ১৮০ মিনিটের আগুনজোড়া পরীক্ষায় ভুলের সুযোগ নেই। এখানে নাম নয়, বাজেট নয়, মাঠে কে কতটা ক্ষুধার্ত সেটাই শেষ কথা। ইউরোপ প্রস্তুত, মহারণের কাউন্টডাউন শুরু। জুবায়ের নূর, ৭১। ফুটবলের মাঠে দেখা মিলল বিচিত্র এক ঘটনা। ভক্তের ভালোবাসার চোটে শেষ পর্যন্ত মাটিতেই পড়ে গেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। শুক্রবার সকালে পুয়ের্তো রিকোর এক প্রীতি ম্যাচের শেষের দিকের ঘটনা এটা। হয়ে গেছে আজব এক কাণ্ড। ম্যাচের ৮৮ মিনিটে কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়ায় বিশৃঙ্খল এক পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে এক ভক্ত মেসিকে জড়িয়ে ধরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ফেলে দেন। আর ঠিক সেই মুহূর্তেই মেসিকে রক্ষা করতে আসা নিরাপত্তা কর্মীরাও পড়ে যান। তবে এমন অদ্ভুত পরিস্থিতিতে পড়েও মেসির কোনো চোট পাননি। তবে এই ঘটনার পর দর্শকদের মাঠে ঢুকে পড়ার আর থামানো যায়নি, যার বেশিরভাগই ছিল শিশু আর কিশোর। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ম্যাচ শেষে মেসিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।